সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে। আমার মানবিক শাখার শিক্ষার্থীরা, তোমরা যারা ভূগোল ও পরিবেশ এই অধ্যায়টা থেকে অ্যাসাইনমেন্ট নাম্বার 2 বিষয় কোড 110-এর অধীনে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটা করছো, বিশেষ করে এসএসসি 2021 পরীক্ষার্থীরা। তোমরা জানো যে এখানে অ্যাসাইনমেন্টের বিষয়টা হচ্ছে যে পৃথিবীটার 4টা অবস্থান চিন্তা করতে হবে। সূর্যের চারপাশে যে ও ঘুরতেছে, যে চিত্রটা তোমাদের কাছে অ্যাটলিস্ট আমি জানি যে অন্তত পক্ষে তোমরা যারা দেখতেছো তোমাদের সবার কাছেই পরিচিত, এবং এই চিত্রটা ব্যবহার করে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে যে পৃথিবীর 4টা অবস্থানে সে যখন থাকে তখন তার মধ্যে কিভাবে ঋতু পরিবর্তন হয় এবং তার সাথে আনুষঙ্গিক কিছু বিষয়গুলো। তোমরা যদি তোমাদের অ্যাসাইনমেন্টটা দেখো, তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে বলা হয়েছে যে সূর্যকে পরিক্রমণ কালে, এই যে এরকম একটা অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া আছে। সো এই অ্যাসাইনমেন্টটা নিশ্চিতভাবে তোমাদের সামনে আছে। সো আমি সফট কপিটা দেখছি যে সূর্যকে পরিক্রমণ কালে পৃথিবীর 4টি অবস্থায় বাংলাদেশে বিরাজমান ঋতু পরিবর্তন বিষয়ক একটি প্রতিবেদন দিতে হবে। তার মানে প্রতিবেদন মানে কি, এখানে একটু লম্বা করে বিস্তৃত আকারে দেওয়া লাগবে। বিষয়টা হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে নির্দেশনা বা সংকেতে অথবা ধাপ বা পরিধির মধ্যে প্রথমেই লেখা আছে যে প্রয়োজনে পাঠ্যপুস্তক, শিক্ষক, ফোনে, অনলাইনে, ইন্টারনেটে তথ্য সংগ্রহ করা যাবে। সুতরাং এটা কিন্তু দোষের কিছু না। এখন একটা জিনিস যদি বোঝা যায় যে কোনো সোর্স থেকে এবং সেটা নিজের মতন করে লিখতে হবে, এইটা হচ্ছে কন্ডিশন। তুমি কিন্তু কারোটা দেখে না লিখে চেষ্টা করবা যে নিজের মতন করে লেখা যায়। যদি নিজের মতন করে লেখা যায় তাহলে এখানে যে নাম্বারটা পাওয়া যাবে এই নাম্বারটা হচ্ছে অনেস্ট একটা নাম্বার, যেটা তোমাকে রিপ্রেজেন্ট করে। সুতরাং কারোটা না দেখে লিখে, আমি এখানে কি বলবো একটু ব্যাখ্যা করে দিব, যদিও এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে পুরো ব্যাখ্যাটা আমার রিটেন ফর্মে থাকবে, তোমরা চাইলে ব্যবহার করতে পারো নিজের মতন করে লেখার জন্য। সো এখানে সংকেত, ধাপ বা নির্দেশনায় বলা হয়েছে ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে পারবো। যেহেতু এই কোয়েশ্চেনটার মধ্যে বা এই পুরো অংশটার মধ্যে টোটাল 16টা মার্ক আছে, সুতরাং এই 16 মার্কের জন্য 4টা অংশে 4 করে দেওয়া আছে। যে ক নম্বরে লেখা আছে ঋতু পরিবর্তনের 5টি কারণ যথাযথভাবে ব্যাখ্যা করলে, আমি 5টা কারণ লিখেছি এখানে, এই 5টা কারণ যথাযথভাবে ব্যাখ্যা করলে 4 পাওয়া যাবে। ঋতু পরিবর্তন প্রক্রিয়ায় পৃথিবীর 4টি অবস্থা যথাযথভাবে ব্যাখ্যা করলে পৃথিবীর যে 4টা অবস্থান আছে, আমরা জানি যে 21 জুন, 23 সেপ্টেম্বর, 22 ডিসেম্বর আর 21শে মার্চ, আমরা যতটুকু জানি যে এই 4টা অবস্থানে পৃথিবীর কিছু স্পেসিফিক ঘটনা ঘটে। সুতরাং এই ঘটনা ব্যাখ্যা করতে হবে এবং চিত্র দিতে হবে। ঋতু পরিবর্তন প্রক্রিয়ায় পৃথিবীর 4টি অবস্থা যথাযথভাবে অঙ্কন করলে, সুতরাং গ নাম্বারে এই যে অঙ্কনটা আছে, এই অঙ্কনটা যদি আমরা সুন্দরভাবে করতে পারি তাহলে আমরা 4-এ 4 পাবো। এবং লাস্ট অফ অল, ঋতু পরিবর্তন প্রক্রিয়ায় পৃথিবীর 4টি অবস্থায় বাংলাদেশে বিরাজমান ঋতু যথাযথভাবে ব্যাখ্যা করলে, যদি আমরা বাংলাদেশে বিরাজমান ঋতু যথাযথভাবে ব্যাখ্যা করতে পারি তাহলে আমরা 4 পেতে পারি। সুতরাং এই যে 4টা খণ্ডে টোটাল 4 মার্কের জন্য আমাদেরকে একটা প্রতিবেদন লিখতে হবে। সেই প্রতিবেদনে আমরা খুব ভালো মতন প্রথমে ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করব, বা পৃথিবীর যে 4টা অবস্থানে যেই ঘটনাগুলো ঘটে সেই ঘটনা ব্যাখ্যা করতে পারবো, চিত্র আঁকাইতে পারবো, এবং লাস্ট অফ অল বাংলাদেশে যে ঋতুগুলো আছে সেই ঋতুগুলোকে আমরা এক্সপ্লেইন করতে পারবো। এই তো 4টা অংশ। এবং আমার মনে হয় এই জ্ঞানটা সায়েন্সের স্টুডেন্ট এবং আর্টসের স্টুডেন্ট উভয়ের পক্ষে, এবং ইভেন কমার্সের স্টুডেন্ট বলতে আমরা যে 3টা ভাগ হিসেবে জানি, সত্যিকার ভাবে এটা হচ্ছে যে কি বলবো, এটা সবার জানা দরকার আছে এবং সিম্পল একটা বিষয়। এটা আসলে এমন না, এটা সায়েন্সের স্টুডেন্টরাও জানে, কারণ সায়েন্সের স্টুডেন্টদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে অধ্যায়টা বইটা পড়তে হয় তার 3য় অধ্যায় আছে। এবং মানে মানবিক শাখার স্টুডেন্ট তোমাদের তো অবশ্যই আছে, কারণ ভূগোল ও পরিবেশ নামে যে বিষয়টা আছে সেই বিষয়ের মানবিক শাখা তোমাদের এই 110 কোডে এই অ্যাসাইনমেন্টের যে টপিকটা এটা মিলে যায় বলে আমি ব্যাখ্যা করছি। যেহেতু আমি এর আগে এই ভূগোল এবং পরিবেশের বিভিন্ন ভিডিও অলরেডি আপলোড করেছি এবং তোমরা যারা দেখেছো তাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, ইন এ সেন্স যে আমি জিনিসটা ব্যাখ্যা করেছি বইয়ের আদলে। ঠিক সে কারণে আজকে এই জিনিসটাকে একটু তোমাদের সামনে প্রেজেন্ট করতে চাই, যদি তোমাদের মানবিক শাখার তোমরা যারা আছো তোমাদের লিখতে গেলে কাজে লাগে। সো এখানে আমি লিখছি এই পাশে ঋতু পরিবর্তনের 5টা কারণ। কেন ঋতু পরিবর্তিত হয়? কারণ পৃথিবীটা, আমরা যে পৃথিবীটাতে বসবাস করি, আমাদের গ্রহ, এই পৃথিবীটাতে একটু খেয়াল করে দেখো, ওকে কিন্তু যে অক্ষ আছে এই অক্ষ বরাবর একটু বাঁকা করে তুলে ধরা হয়েছে। এই যে এখানে একটা অংশ আর এখানে আর একটা অংশ।
খেয়াল করে দেখো যে এখানে কিন্তু একটু বাঁকা করে তুলে ধরা হয়েছে। এই যে বাঁকা অংশটা, এই যে এরকম বাঁকা থাকে, এই বাঁকা থেকেই কিন্তু পৃথিবীর নিজ অক্ষের উপরে ঘুরতেছে এবং সূর্যের চারপাশে তার যে উপবৃত্তাকার কক্ষপথ আছে সেই কক্ষপথে ঘুরতেছে। এই উপবৃত্তাকার কক্ষপথে ঘোরার কারণে পৃথিবী কিন্তু সূর্যের চারপাশে প্রত্যেক সময় একই রকম ভাবে থাকে না, একই রকম ভাবে থাকে না। এখানে একটু মনে রাখতে হবে যে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত ইউজুয়ালি পৃথিবী সূর্যের খুব কাছে থাকে। এটাকে অনুসুর বলা হয় এবং অনুসুর হচ্ছে পেরিহেলিয়াম, শব্দটা একটু মাথায় রাখতে হবে। অনুসুর, হ্যাঁ, এটা হচ্ছে পেরিহেলিয়ান, পেরিহেলিয়ান। আর আরেকটা হচ্ছে অপসুর, যেটা হচ্ছে যে পৃথিবী থেকে পৃথিবীটা সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে থাকে, সেটা হচ্ছে জুলাই 1 থেকে 4। এই যে জানুয়ারি 1 থেকে 3 আর জুলাই 1 থেকে 4, এই সময়টার মধ্যে যে পৃথিবী সূর্যের মোটামুটি কাছাকাছি থাকে, জানুয়ারি 1 থেকে 3 থাকে কাছাকাছি, এটা হচ্ছে অনুসুর, আর জুলাইয়ের 1 থেকে 4 থেকে একটু দূরে, এটা হচ্ছে অপসুর। সো এন পেরিহেলিয়ান এন্ড অ্যাপহেলিয়ান, এই শব্দ দুইটা এতটুকু বোঝার জন্য যে ঋতু পরিবর্তনের কারণের একটা মানে কারণ হচ্ছে যে পৃথিবীর গোলকের আকৃতি এবং কক্ষপথের আকার। আমরা যদি একটু খেয়াল করি যে ঋতু পরিবর্তনের 5টা কারণ কি কি। এক হচ্ছে পৃথিবীর অভিগত গোলক, পৃথিবীর যে গোলক আকৃতি, সো গোল হওয়ার কারণে পৃথিবীর যখন ঘুরতে থাকে তখন এক এক অংশে এক এক সময় এক এক রকম ভাবে সূর্যের আলো পড়ে। তো সূর্যের আলো যদি কোনো একটা জায়গায় তীব্রভাবে পড়ে তাহলে সেখানে গরম বেশি হবে, আমরা সেই জায়গাটাকে গ্রীষ্মকাল বলি বাংলাদেশের আদলে। আর যদি কোনো জায়গায় সূর্যের আলো কম পড়ে তাহলে সেখানে হচ্ছে গিয়ে কি হবে, সেখানে হচ্ছে গিয়ে তাপমাত্রা কমে যাবে, আমরা সেটাকে শীতকাল বলি। আমি এটা 4 নম্বর কোশ্চেনে ব্যাখ্যা করব। তো ঋতু পরিবর্তনের 5টা কারণের 1 হচ্ছে পৃথিবীর অভিগত গোলকাকৃতি, 2 হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। এই আবর্তন গতিটা কোনটা? ডিউরেনাল মোশন, হ্যাঁ। আর পরিক্রমণ গতি বলতে আমরা বোঝাই যে সূর্যের চারপাশে যে পৃথিবী ঘুরতেছে। তো এখন পৃথিবী যে নিজ অক্ষের উপর ঘোরে, এই কারণেই তো হচ্ছে গিয়ে পৃথিবীর এক অংশে দিন আর এক অংশে রাত হয়। এখন পৃথিবী যদি এক জায়গায় থাকতো, যদি মনে করো আমার হাতটা যদি সূর্যের চিন্তা করি আর পৃথিবী যদি এই অংশ চিন্তা করি, তো যে অংশে সূর্যের আলোটা পড়বে সেই অংশে তো পুরো অংশটাই দিন থাকবে আর বাকি অংশ রাত থাকবে। এটা হয় না, কারণ হচ্ছে পৃথিবী ঘুরতেছে। তো পৃথিবী যেহেতু ঘোরে, এই ঘোরার কারণে পৃথিবীর যে গতি, 2 ধরনের গতি, একটা হচ্ছে আহ্নিক গতি আর একটা বার্ষিক গতি, একটা আবর্তন গতি, একটা পরিক্রমণ গতি, একটা ডিউরেনাল মোশন আর একটা অ্যানুয়াল মোশন। সো এই 2টা কারণেই কিন্তু ঋতু পরিবর্তন হয়। ফোর্থলি, পৃথিবীর যে কক্ষপথটাতে ঘুরতেছে এইটাও কিন্তু একেবারে পিওরলি সার্কুলার না, এটা হচ্ছে উপবৃত্তাকার। এই কারণে এক সময় সূর্যের কাছে থাকে, এক সময় সূর্য থেকে বেশি দূরে থাকে, আবার সূর্যের কাছে আসে, আবার সূর্য থেকে দূরে চলে যায়। এই যে 365 ডেজ প্লাস 5 আওয়ার্স 48 মিনিটস 47 সেকেন্ডস এই ঘটনাটা ঘটতে থাকে, এটাকে উপবৃত্তাকার কক্ষপথ বলে। এবং লাস্ট অফ অল নাম্বার 5, সেটা হচ্ছে মেরুরেখায় একই দিকে অবস্থান। এখন পৃথিবী যেটা করতেছে, পৃথিবী কিন্তু সূর্যের দিকে হেলে আছে। এই যে হেলে থাকে, এই হেলে থাকার কারণে ও যখন এক পাশ থেকে আরেক পাশে যায় তখন আলোটা যেভাবে লাগে, ও যখন আরেক পাশে আসে তখন আলোটা অন্যভাবে লাগে। সো পৃথিবী নামক এই গ্রহটার মধ্যে যে আমাদের বসবাস, তার মধ্যে আমরা যে বাংলাদেশে আছি, এই বাংলাদেশটা হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত। সো উত্তর গোলার্ধের উপর দিয়ে তোমরা নিঃসন্দেহে জানো যে 23.5 ডিগ্রি কোণে কর্কট ক্রান্তি রেখা গেছে, রাইট? এই কর্কট ক্রান্তি রেখাটা বাংলাদেশের মাঝখান দিয়ে। সুতরাং এই যে 23.5 ডিগ্রি উত্তরে, 23.5 ডিগ্রি উত্তরে যে অক্ষরেখাটা আঁকা হয়েছে, তোমাদের নিশ্চিতভাবে এই ধারণা থাকা উচিত যে আমি যদি পৃথিবীটাকে চিন্তা করি তাহলে আমরা কি পাবো, মাঝখানে হচ্ছে অক্ষ, রাইট? এবং পৃথিবীর কেন্দ্র দিয়ে পৃথিবীর উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধ পর্যন্ত যেটা গেছে সেটা হচ্ছে অক্ষ। আর পৃথিবীর মাঝখানে মানে ভূপৃষ্ঠের চারপাশে যদি আমি চিন্তা করি তাহলে আমি একটা নিরক্ষরেখা বা বিষুবরেখা পাবো, হ্যাঁ। এখন আমি যদি চিন্তা করি যে এটা হচ্ছে পৃথিবী এবং মাঝখান দিয়ে যে রেখাটা গেছে, একেবারে মাঝখান দিয়ে, এটা হচ্ছে কি নিরক্ষরেখা বা বিষুবরেখা, রাইট? মাঝখান দিয়ে গেছে। এখন এই বিষুবরেখার উপরে
আমরা যে দাগগুলা কল্পনা করি সেটা হচ্ছে উত্তর দিকে, এটার নাম হচ্ছে অক্ষরেখা। এই অক্ষরেখাগুলোর মধ্যে দুইটা অক্ষরেখা একটু বেশি মনে রাখতে হবে। একটা হচ্ছে ধরো 23.5 ডিগ্রি, এটা মনে রাখতেই হবে। আমরা কি জানি যে উপরের দিকে যেটা চলে গেছে সেটা হচ্ছে অক্ষাংশ, আর নিচের দিকে যেটা সেটা হচ্ছে অক্ষাংশ। সুতরাং নিরক্ষরেখা থেকে আমি যদি 90 ডিগ্রি উত্তরে যাই তাহলে আমি উত্তর গোলার্ধের পিন পয়েন্ট পাবো, আর যদি নিরক্ষরেখা থেকে 90 ডিগ্রি দক্ষিণে যাই আমি দক্ষিণ গোলার্ধের পিন পয়েন্ট পাবো। সো আমরা জানি অক্ষাংশ 90 ডিগ্রি হইতে পারে, সো উত্তর অক্ষাংশ, দক্ষিণ অক্ষাংশ। আর মূল মধ্যরেখাকে কেন্দ্র করে 180 ডিগ্রি পূর্বে এবং মূল মধ্যরেখাকে কেন্দ্র করে 180 ডিগ্রি পশ্চিমে যে অংশগুলো পাওয়া যায় বা যে দাগগুলো আমরা কল্পনা করি এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। সুতরাং দ্রাঘিমা রেখার ক্ষেত্রে আমরা হিসাব করি মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা হচ্ছে গ্রিনিচ মন্দিরের উপর দিয়ে যে রেখাটা টানা হয়েছে তার 180 ডিগ্রি পূর্বে টোটাল 180টা দাগ, আর 180 ডিগ্রি পশ্চিমে টোটাল 180টা দাগ। সুতরাং 360টা হচ্ছে দ্রাঘিমা রেখা। হ্যাঁ, আর বিষুব রেখা থেকে 90 ডিগ্রি উত্তরে অক্ষাংশ, সুতরাং এই অক্ষাংশের মধ্যে 90টা দাগ, আর এই নিচে দক্ষিণ অক্ষাংশের মধ্যে 90টা দাগ। হ্যাঁ, তার মানে অক্ষরেখা হচ্ছে 180টা, বিষুব রেখার 90টা উপরে মানে উত্তরের দিকে, 90টা নিচের দিকে। সো এখন এই যে এতগুলো অক্ষরেখা এর মধ্যে 23.5 ডিগ্রি যেটা, এটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, মনে থাকবে। আর 23.5 ডিগ্রি দক্ষিণে যেটা 23.5 ডিগ্রি, এইটার নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা। তাহলে উত্তর গোলার্ধের 23.5 ডিগ্রি উত্তরে যেই এটা অক্ষরেখাটা মানে সমাক্ষ রেখা, তোমরা মনে রাখবা এই সমাক্ষ রেখাগুলো কিন্তু পূর্ণবৃত্ত। সমাক্ষ রেখাগুলো পূর্ণবৃত্ত মানে এই সমাক্ষ রেখাটা কোনটা, এই যে মাঝখানে হচ্ছে বিষুব রেখা, এই বিষুব রেখার উপরে এই যে এরকম ভাবে এই যে এগুলা হচ্ছে সমাক্ষ রেখা। আর দ্রাঘিমা হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ। এই কারণে দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে অর্ধবৃত্ত আর সমাক্ষ রেখাগুলো হচ্ছে পূর্ণবৃত্ত। তা আমাদের মনে রাখতে হবে উত্তর গোলার্ধের 23.5 ডিগ্রি উত্তরে মানে উত্তর গোলার্ধের 23.5 ডিগ্রি যে উত্তর অক্ষাংশ এটা হচ্ছে কর্কট ক্রান্তি, আর এই 23.5 ডিগ্রি দক্ষিণে হচ্ছে মকর ক্রান্তি। আরো মজার ব্যাপার হচ্ছে এখানে আরেকটু মনে রাখতে হবে, এখানে যে 66.5 ডিগ্রি 66.5 ডিগ্রি এটা হচ্ছে সুমেরু। উত্তর গোলার্ধের 66.5 ডিগ্রি যে উত্তর অক্ষরেখাটা এটা হচ্ছে সুমেরু, এবং এটার নাম হচ্ছে আর্কটিক সার্কেল। আর ঠিক 66.5 ডিগ্রি এই পাশে মানে দক্ষিণ দিকে যেটা, এটার নাম হচ্ছে কুমেরু, অ্যানার্কটিক সার্কেল। মাঝখানে আমি যদি চিন্তা করি এটা হচ্ছে অক্ষ। তাহলে এই যে অক্ষ, এখন তুমি ভাবো যদি আমি এইটা চিন্তা করি যে বিষুব রেখা যেটা, সো বিষুব রেখার নিরক্ষরেখার এই যে মাঝখান দিয়ে এটার উত্তরে এবং দক্ষিণে 90-90টা করে মোট 180টা অক্ষরেখা আছে। সুতরাং এই জিনিসগুলো কেন লাগবে, কারণ আমরা যখন ব্যাখ্যা করব ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করব তখন আমাদের মনে রাখা লাগবে। তাহলে আমার অ্যাকর্ডিং টু দ্য অ্যাসাইনমেন্ট স্টেপস আমার 5টা ঋতু পরিবর্তনের কারণ হচ্ছে পৃথিবীর অভিগত গোলক আকৃতি, পৃথিবীর আবর্তন গতি, পৃথিবীর পরিক্রমণ গতি, উপবৃত্তাকার কক্ষপথ এবং শেষ পর্যন্ত মেরুরেখার একই দিকে অবস্থান। সুতরাং মেরুরেখার একই দিকে অবস্থান থাকার কারণে যখন পৃথিবীটা চারপাশে ঘুরতে থাকে সূর্যের, তখন ওর পজিশনটা এক এক সময় এক একটা হয়। 21শে মার্চ একটা হয়, 23শে সেপ্টেম্বর একটা হয়, 21শে জুন একটা হয়, 22শে ডিসেম্বর আর একটা হয়। কি হয় এইবার পরের কোয়েশ্চেনটা হচ্ছে আমাদেরকে এই চিত্রটা আঁকাইতে পারতে হবে, এই চিত্রটা আমাদের বুঝে আঁকাইতে হবে। সো আমরা জানি যে সূর্য হচ্ছে যেখানে থাকে, পৃথিবী তার বিপরীত পাশে যদি থাকে তাহলে যেই অংশটুকুতে আলো পড়ে সেই অংশটুকু দিন হয় এবং বাকি অংশ রাত হয়, এবং এই দিন এবং রাতের মাঝখানে আমরা একটা বৃত্ত কল্পনা করতে পারি, সেটাকে আমরা ছায়াবৃত্ত বলি। দিনের বেলা যখন সূর্য ওঠে ভোরবেলা যে ছায়াবৃত্তটা যে অংশটা হয় এটার নাম হচ্ছে উষা, এবং সূর্য অস্ত যাওয়ার সময় যেটা হয় এটার নাম হচ্ছে গোধূলি। উষা এবং গোধূলি। এখন আমি যদি হিসাব করি যে তাহলে স্যার 21শে জুন তারিখে কি হয়, 21শে জুন তারিখে সূর্য 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা মানে যেটা কর্কট ক্রান্তি রেখা, সেই কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দিতে থাকে।
এবং এই যে লম্বভাবে যে কিরণ দেয়, এই কারণে আমি আবারও বলছি 21শে জুন তারিখে সূর্য 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যেটা কর্কট ক্রান্তি রেখা, সেটার উপরে লম্বভাবে কিরণ দেয় এবং লম্বভাবে কিরণ দেওয়ার কারণে এই উত্তর গোলার্ধে তখন থাকে হচ্ছে গ্রীষ্মকাল। আমি যদি বাংলাদেশের ঋতুটার কথাও বলি, কারণ লাস্টে আমাদেরকে ঋতুর যেই ব্যাখ্যাটা, ঋতু মানে কি, সিজন মানে হচ্ছে যে কোন সময় আবহাওয়ার অবস্থানটা কেমন। যদি অতিরিক্ত গরম হয় আমরা বুঝি এটা হচ্ছে গ্রীষ্মকাল, যদি কম হয় এটা শীতকাল, এবং যদি কখনো যদি দিনরাত্রি সমান পর্যায়ে থাকে, সে অতিরিক্ত গরমও না অতিরিক্ত শীতও না, তখন আমরা আইদার হচ্ছে বসন্তকাল এবং হচ্ছে শরৎকাল বলতে পারি। সেটা কিভাবে? আমরা জানি ষড় ঋতুর দেশ বাংলাদেশ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তার মানে শীতের পরে বসন্ত এবং গ্রীষ্মের পরে শরৎ আসে, এইটা মাথায় রাখতে হবে। তাহলে 21শে জুন তারিখে সূর্য যেহেতু উত্তর গোলার্ধে আলো দেয় এবং তীব্রভাবে আলো দেয়, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার উপরে যখন লম্বভাবে কিরণ দেয়, তখন এখানে হবে কি কাল? গ্রীষ্মকাল। এবং গ্রীষ্মকাল এই কারণে 21শে জুনের 1.5 মাস আগে এবং 1.5 মাস পরে, টোটাল 3 মাস। 21শে জুনের 1.5 মাস আগে 1.5 মাস পরে, টোটাল 3 মাস উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। আর যেহেতু দক্ষিণ গোলার্ধে উল্টা পাশে থাকে, সুতরাং দক্ষিণ গোলার্ধে হবে শীতকাল। 21শে জুনের পরে সূর্যটা আস্তে আস্তে উত্তর গোলার্ধ থেকে, মানে সূর্যের জায়গাটা থেকে উত্তর গোলার্ধ আস্তে আস্তে দূরে সরতে থাকে। যেহেতু উত্তর গোলার্ধে 21শে জুন তারিখ পর্যন্ত সূর্য তীব্রভাবে আলো দেয়, সুতরাং 21শে জুনকে বলা হয় উত্তর অয়নান্ত, মানে অন্ত মানে শেষ। 21শে জুনের পর থেকে সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে আসতে থাকবে। এইবার যেহেতু টোটাল 12 মাস, তার মানে আমি পৃথিবীর 4টা অবস্থান চিন্তা করছি, তার মানে এখন আমাকে মাঝখানে 3 মাসের গ্যাপ দিয়ে 4টা পজিশন চিন্তা করতে হবে। তাহলে জুন মাসে আমি যেহেতু ব্যাখ্যা করছি, জুনের পরে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরে আমি যদি চিন্তা করি, সেপ্টেম্বরের 23 তারিখে কি হয়? সেপ্টেম্বরের 23 তারিখে এমন একটা অবস্থায় থাকে যে সূর্য উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ থেকে সমান দূরে অবস্থান করে। সুতরাং কোনো একটা নির্দিষ্ট গোলার্ধের দিকে সূর্য তীব্রভাবে থাকে না, তখন সূর্য থাকে নিরক্ষরেখা বরাবর। তো যেহেতু নিরক্ষরেখা বরাবর থাকে, মানে মাঝখান বরাবর, সুতরাং উত্তর এবং দক্ষিণ গোলার্ধ হচ্ছে দূরে থাকে সমানভাবে। এই কারণে উত্তর গোলার্ধে গ্রীষ্মকালের পর গ্রীষ্ম, বর্ষা, শরৎ, তখন এই জায়গাটাতে আসে শরৎকাল, এবং শীতের পরে আসে বসন্ত দক্ষিণ গোলার্ধে। আমি কিন্তু ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যার সাথে বাংলাদেশের যে ঋতু পরিবর্তন সেটাও বলছি। তোমরা একটু এক্সপ্লেন করে লিখবা, এই ভিডিওর ডেসক্রিপশনে সব দেওয়া আছে, সো কোনো প্রবলেম হবে না, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে দরকার বোঝার জন্য। এরপরে তুমি যদি চিন্তা করো যে 23 সেপ্টেম্বরের 3 মাস পরে, মানে ডিসেম্বরের 22 তারিখ, সেখানে কি হয়? সেখানে ঠিক 21শে জুনে যা হয়েছিল তার উল্টাটা হবে। সূর্য কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। কর্কট ক্রান্তি কোনটা? দক্ষিণ গোলার্ধের 23.5 ডিগ্রি কোণে যেটা রেখাটা আছে সেটা হচ্ছে কি? দক্ষিণ গোলার্ধের 23.5 ডিগ্রি, মানে দক্ষিণ অক্ষরেখা যেটা, এটাই তো মকর ক্রান্তি রেখা, মকর ক্রান্তি। এটা কর্কট ক্রান্তি, এটা হচ্ছে মকর ক্রান্তি। তো সূর্য এখন মকর ক্রান্তির উপরে লম্বভাবে কিরণ দিবে। সো লম্বভাবে কিরণ দেওয়ার কারণে কি হয়? দক্ষিণ গোলার্ধে হচ্ছে প্রচুর পরিমাণে সূর্যের তাপ থাকে, সূর্য লম্বভাবে কিরণ দেয়, এবং দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল হয়। সো গ্রীষ্মকাল যদি হয়, ঠিক তার উল্টা ঘটনাটা ঘটে উত্তর গোলার্ধে, তখন সূর্যের আলোটা খুব বেশি পৌঁছায় না, তখন উত্তর গোলার্ধে শীতকাল। বাংলাদেশ যেহেতু উত্তর গোলার্ধে অবস্থিত এবং বাংলাদেশের উপর দিয়ে যেহেতু কর্কট ক্রান্তি রেখা গেছে, সুতরাং কর্কট ক্রান্তি রেখা এবং এই অঞ্চলগুলোর উপরে তখন কি কাল থাকবে? শীতকাল। সুতরাং আমরা জানি বাংলাদেশে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি শীতকাল। নভেম্বরে খুব একটা টের পাওয়া যায় না, ডিসেম্বর থেকে টের পাওয়া যায়, জানুয়ারি হচ্ছে শীতলতম মাস। ওকে, এবং যেহেতু এই সময়টাতে আইসা, ডিসেম্বরের 22 তারিখে আইসা সূর্য দক্ষিণ গোলার্ধে যে সর্বোচ্চ আলো বিকিরণ করে, তখন 22 ডিসেম্বরের পর থেকে সূর্য আবার দক্ষিণ গোলার্ধ থেকে সরতে থাকে। এই কারণে এটাকে বলা হয় দক্ষিণ অয়নান্ত। এটাকে বলা হয় হচ্ছে শারদ বিষুব মানে সমান দূরত্বে অবস্থিত, আর এটাকে বলা হয় বাসন্ত বিষুব। বাসন্ত বিষুব এবং শারদ বিষুব মানেই হচ্ছে যে সূর্য থেকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধ অলমোস্ট সিমিলার ডিস্টেন্সে থাকে, এবং এই কারণে খুব একটা তাপের হেরফের হয় না, মোটামুটি 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত এই পর্যায়ের অবস্থায় থাকে।
সো ডিসেম্বর থেকে 3 মাস পরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ মাসের 21 তারিখ এসে কি হয়? মার্চ মাসের 21 তারিখ এসে দেখা যায় যে সূর্যটা আবার নিরক্ষরেখার উপরে লম্বভাবে আলো বিকিরণ করতে থাকে। তখন ওই শীতের পরে উত্তর গোলার্ধে আসে বসন্ত, আর গ্রীষ্মের পরে দক্ষিণ গোলার্ধে আসে শরৎ। এই তো। সো এখানে বিষয়টা হচ্ছে কি, আমাদের একটু চক্ষু বন্ধ করে ভাবতে হবে যে পৃথিবীটা এমনভাবে আছে বাঁকা হয়ে। সো ও যখন এই পাশে থাকে, মনে করো সূর্যটা এখানে, তো একেবারে দক্ষিণ গোলার্ধে হচ্ছে আলোটা দেয়। তো ও যখন ঘুরে এখানে আসে, তো এই যে উত্তর গোলার্ধে আলোটা দিবে। এখন পৃথিবী কিন্তু ঘোরার সময় যত বেগে ঘুরতেছে, প্রতিটা মুহূর্তে আমরা জানি যে পৃথিবীর যে ডিউরেনাল রোটেশন বা আহ্নিক গতি, এইটা কত? এটা হচ্ছে 24 ঘন্টা আমরা হিসাব করি। সো 24 ঘন্টার একটু বেশি হয়। সো এই যে 24 ঘন্টা, 24 আওয়ার্স, 86,400 সেকেন্ড, এই 86,400 সেকেন্ডে সূর্যটা, পৃথিবীটা তার নিজের অক্ষের উপরে একবার রোটেশন দেয়, একবার, যেটাকে আমরা আহ্নিক গতি জানি। এবং 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে চারপাশে ঘুরে আসে। সো এই অধ্যায়টাতে তোমরা যারা পড়ছো, সায়েন্সের এবং কমার্সের, আর্টসের সবাই, তোমরা এই অধ্যায়টাকে একটু ভালোবেসে অন্তর দিয়ে পড়বা। কারণ সায়েন্সের স্টুডেন্টদের এটি পড়তে হয়, মানে মানবিক শাখার তোমাদের তো পড়তে হয়ই। কারণ এই জিনিসটা হচ্ছে এমন একটা কম্পালসারি জিনিস যে বিভিন্ন চাকরির ক্ষেত্রে এটা লাগে, কোনো একটা কমন সেন্স বা কোনো একটা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে, যদিও কমন সেন্স শব্দটার বিষয়টা আলাদা, আমি যদি জেনারেল নলেজের কথা বলি, সাধারণ জ্ঞানের কথা বলি, তখন আমাদের এটা লাগবে যে আমরা পৃথিবীর বিভিন্ন অবস্থানটা বুঝি কিনা। এই ছবিটা কিন্তু মানে আনকমন না, কমন, তোমরা পড়ছো। ঋতু পরিবর্তনের 5টা কারণকে একটু এক্সপ্লেইন করতে হবে, ব্যাখ্যা করতে হবে, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এই চিত্রটা আঁকতে পারতে হবে। তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বুঝতে হবে যে 21শে জুন তারিখে সূর্য যে কর্কট ক্রান্তি রেখার উপরে আলো দেয়, এই কারণে উত্তর গোলার্ধে হবে গ্রীষ্মকাল, ঠিক এখানে হবে শীতকাল। যখন ঘুরে আসে তখন সূর্য মকর ক্রান্তির উপরে লম্বভাবে আলো দেয়, তখন গ্রীষ্মকাল হবে দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ গোলার্ধে দেয় বলে এটা হচ্ছে দক্ষিণ অয়নান্ত হবে 22 ডিসেম্বরের পর, আর 21শে জুনের পরে উত্তর অয়নান্ত হবে। বাকি দুইটা সময়কে শারদ বিষুব এবং বাসন্ত বিষুব বলে। এবং পৃথিবী যেহেতু উপবৃত্তাকার পথে ঘুরতেছে, সুতরাং জানুয়ারির 1 থেকে 3 হচ্ছে অনুসুর, আর জুলাইয়ের 1 থেকে 4 হচ্ছে অপসুর। কারণ পৃথিবী উপবৃত্তাকার পথে ঘোরার কারণে সব সময় সূর্য থেকে সমান দূরত্বে থাকে না। এই তো বিষয়টা, কঠিন কিন্তু না। আমি খুব সহজ করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, কম করে। সুতরাং তোমরা বুঝে চিত্রটা এঁকে অ্যাসাইনমেন্টটা ডান করবা। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।